হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা প্রতি সপ্তাহে যে কর্মসংস্থান পেপারটা সলভ করাই, তো আজকে আমরা 4ই মে যে কর্মসংস্থান পেপারটা লঞ্চ হয়েছে সেটার আমরা অঙ্কের সমাধান করব। যে ডাব্লিউবিপি কেপি যে একটা প্র্যাকটিস সেট প্রতি সপ্তাহে করে লঞ্চ করে, সেই প্র্যাকটিস সেটটা কিন্তু আমরা সলভ করব। ঠিক আছে, তো চলো আজকের ক্লাসটা শুরু করি। আর এর আগের ক্লাসটা জিকে সলভ করে দিয়েছি। এই সেটটাতে জিকের পরিমাণটা একটু বেশি ছিল, 37টা জিকে ছিল। অঙ্ক বেশি নেই, অঙ্ক 17টা অঙ্ক দিয়েছি, আর জিকের পরিমাণটা কিন্তু একটু বেশি ছিল, আর এখানে অঙ্কর পরিমাণটা একটু কম আছে। ঠিক আছে, তো এখানে আমরা 17টা অঙ্কের সমাধান করব। আর এই কর্মসংস্থানের যে পেপারটা আমি টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করব, সেখান থেকে তোমরা ডাউনলোড করে প্রথমে মক টেস্ট দেবে। মক টেস্ট দেওয়ার পর কিন্তু তোমরা এই যেটা প্রবলেম হবে সেটার কিন্তু তোমরা সমাধান দেখবে। ঠিক আছে, তো চলো আজকের ক্লাসটা শুরু করি। ফার্স্ট কোশ্চেন, যেটা আমাদের 38 নম্বর থেকে শুরু, 37টা জিকে ছিল, তারপরে এই অঙ্ক যে পি ও কিউ এর মধ্যে কিছু অর্থ 3/1/2 অনুপাত 5/1/2 অনুপাতে ভাগ করা হলো। যদি পি কিউ এর থেকে 180 টাকা কম পায়, তবে কিউ কত টাকা পেল? তাহলে এখানে প্রথমে পি আর কিউ আমরা বের করব, যে এটাকে পূর্ণ কী করে ভাঙি, এটার সাথে এটা গুণ করে গুণফলটাকে ওপরের সাথে যোগ করতে হবে। তাহলে 3 দুগুণে 6 আর 1 যোগ করলে 7। এদিকে কত হবে? এদিকে হচ্ছে পি হচ্ছে 7/2, আর কিউ কত? 5 দুগুণে 10 আর 1 11/2। অনুপাতের ক্ষেত্রে যদি যেটা কমন থাকে সেটা কাটা যায়, তাহলে এদিকেও হরের জায়গায় 2 আছে, এদিকেও হরের জায়গায় 2 আছে, কাটা গেল। তাহলে পি হচ্ছে কত? 7 আর কিউ হচ্ছে কত? 11। এবার এখানে দেখো কি বলা আছে, পি কিউ এর থেকে 180 টাকা কম পাই, কিন্তু এখানে আমরা দেখব পি কিউ এর থেকে কত টাকা কম পাচ্ছে, এদিকে 4 ইউনিট টাকা কম পাচ্ছে। ঠিক আছে, এখানে দেখো পি এই যে কিউ এর থেকে কিউ 11 পাচ্ছে, পি 7 ইউনিট পাচ্ছে, তাহলে কত ইউনিট কম পাচ্ছে? 4 ইউনিট কম পাচ্ছে। কিন্তু এখানে বলা আছে না ভাই, 180 টাকা কম পাচ্ছে। তাহলে 4 ইউনিটের ভ্যালু কত? 180। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? তাহলে এদিকে 4 4 16, 4 5 20, 1 ইউনিটের ভ্যালু 45। তাহলে এখানে কিউ কত টাকা পেলো? তাহলে কিউ কত টাকা পাবে? তাহলে কিউ এর এফিসিয়েন্সি কত? 11 ইউনিট। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 45। তাহলে এখানে আমাদের কী করতে হবে? 11 ইউনিটের ভ্যালু বের করতে হবে। তাহলে 45-এর সাথে কি করব? 11 গুণ করব। 11 গুণ করার নিয়ম কি? এই শেষে 5 আছে, 5টাকে রেখে দেব। এবার আগের সংখ্যার সাথে যোগ করব 9। এবার আগের যে সংখ্যা আছে সেটা রেখে দেবো, অর্থাৎ 495 টাকা, অপশান যেটা বি এ আছে। এরপর পরবর্তী কোশ্চেন, 75-এর সঙ্গে কোনো সংখ্যার 75% যোগ করলে সেই সংখ্যাটিই হয়। উত্তর সহ সেই সংখ্যাটিই হয়। সংখ্যাটি কি? সংখ্যাটি আমরা জানি না, সেটাকে আমরা এক্স ধরলাম। ঠিক আছে, সংখ্যাটিকে আমরা এক্স ধরলাম। তাহলে 75-এর সঙ্গে বলা আছে, তাহলে এখানে 75-এর সঙ্গে কী করতে হবে? যোগ করতে হবে। তাহলে এখানে যোগ করলাম কি? কোনো সংখ্যার 75%, তাহলে সংখ্যাটাকে আমরা এক্স ধরেছি, তাহলে এই এক্সের 75% উঠে কী হয়? তলায় 100 হয়। এটাকে যোগ করলে যোগফল কি হয়? সেই সংখ্যাটাই হয়। সেই সংখ্যাটা কত ধরেছি? এক্স ধরেছি, অর্থাৎ এই এক্স সংখ্যাটাই হয়। তাহলে এদিকে 25 দিয়ে কাটা দাও 3, 25 দিয়ে কাটা দাও 4, তাহলে এদিকে হচ্ছে 75 প্লাস এদিকে কত? 3x, তলায় হচ্ছে 4, এটা ইকুয়াল টু কত? এক্স। তাহলে এদিকে 75 এটাকে রেখেই দিলাম, তাহলে এদিকে তো এক্স ছিল, প্লাস এই 3x/4, এটা এদিকে এলে কী হবে? মাইনাস 3x/4। তাহলে এইটাকে আমরা প্রথমে এইদিকে সলভ করছি, যে 4 হয়ে যাবে আমাদের কি? 4 হয়ে যাবে আমাদের লসাগু। তাহলে ওপরে কত হবে? ওপরে হবে এই 4-এর সাথে x গুণ করলে কি হবে? 4x মাইনাস 3x, এটা ইকুয়াল টু কত আছে? 75। তাহলে এটা ইকুয়াল টু হচ্ছে 75। 4x থেকে 3x বলে একটা x/4, এই 4-এর সাথে কি করব? 75 কোনাকুনি গুণ হয়ে যাবে। 4 ইন্টু 75, তাহলে এখানে 4 5 20, 0 হাতে থাকলো 2, 4 7 28 আর 2 30, অর্থাৎ 300। তাহলে এখানে আমরা সংখ্যাটাই এক্স ধরেছিলাম, আর এক্সের ভ্যালু কত পেলাম? 300, যেটা আমাদের অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরপর নেক্সট কোশ্চেন, যে কিছু টাকা এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো, এ বি এর দ্বিগুণ আর বি সি এর 4 গুণ টাকা পায়, তাদের অংশের অনুপাত কত? তাহলে 3 জন আছে, এ আছে, বি আছে, আর কে আছে? সি আছে। বি সি, এই অঙ্কগুলো আমাদের শেষ দিক থেকে করতে হয়, তাহলে সুবিধা হবে। দেখো বি সি এর থেকে 4 গুণ টাকা পায়, সি এর থেকে, তাহলে সি যদি x টাকা পায়, এর 4 গুণ, তাহলে বি নিশ্চয়ই পাবে 4x টাকা। ঠিক আছে,
আর এবার বলা আছে কি এ বি এর দ্বিগুণ টাকা পায়, এ বি এর দ্বিগুণ টাকা পায়, তাহলে বি পাচ্ছে 4x টাকা, এর দ্বিগুণ মানে কত, এর দ্বিগুণ হচ্ছে 8x টাকা পাবে। এবার এদের অংশের অনুপাত চেয়েছে, তাহলে অনুপাতের ক্ষেত্রে যেটা কমন থাকে সেটা কাটা যায়, তাহলে এখানে এক্সগুলো ধরেছে এগুলো কাটা যাবে, তাহলে এদিকে হয়ে গেল 8:4:1, তাহলে তাদের যে অংশের অনুপাত 8:4:1। একটি ট্রেন 45 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলছে, বিপরীত দিক থেকে 5 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এগিয়ে আসা এক ব্যক্তিকে ট্রেনটি 18 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত? তাহলে ট্রেনটির দৈর্ঘ্য আমরা ধরলাম এক্স মিটার, ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে এক্স মিটার। একটা ট্রেনের গতিবেগ বলা আছে, একটা ব্যক্তির গতিবেগ বলা আছে। যখন বিপরীত দিকে যায় তখন রিলেটিভ স্পিড আমরা জানি যোগ হয়, আর যখন একই দিকে যায় রিলেটিভ স্পিড বিয়োগ হয়। তাহলে এখানে আমাদের রিলেটিভ স্পিড কী হবে, এখানে আমাদের যখন বিপরীত দিকে বলা আছে তখন যোগ হবে, তাহলে এখানে 45 আর 5 আমাদের যোগ করতে হবে, তাহলে কত হবে 50 কিলোমিটার প্রতি ঘন্টা, ঠিক আছে, 50 কিমি প্রতি ঘন্টা। আর এখানে আমাদের কী আনতে হবে, এটাও আমাদের সেকেন্ডে দেওয়া আছে টাইমটা, এটা আমরা মিটার ধরেছি, মানে মিটারে বের করতে হবে, তাহলে এটা কিমি প্রতি ঘন্টা আছে, কিমি মানে কিলোমিটার প্রতি ঘন্টা আছে, সেটাকে মিটার প্রতি সেকেন্ডে আনতে হবে, তাহলে 5/18 দিয়ে আমাদের গুণ করতে হবে, ঠিক আছে। এবার আমরা পেলাম স্পিড, পেলাম দূরত্ব ধরেছি, টাইম বলা আছে, তাহলে টাইম ইকুয়াল টু আমরা কি জানি যে টাইম ইকুয়াল টু হচ্ছে দূরত্ব বাই গতিবেগ, তাহলে দূরত্ব কত ধরেছি এক্স মিটার, বাই গতিবেগ কত আছে, তাহলে 50 × 5/18, বাই 18টা উল্টে আবার ওপরে চলে যাবে, তাহলে এখানে দূরত্ব বাই গতিবেগ ইকুয়াল টু হচ্ছে টাইম, আর টাইম বলা হচ্ছে 18 সেকেন্ড বলা আছে। তাহলে এদিকে আমাদের এই 18 কাটা গেল, তাহলে এক্স ইকুয়াল টু কত, তাহলে 5×5=25 অর্থাৎ 250, তাহলে এক্সের ভ্যালু অর্থাৎ ট্রেনটির দৈর্ঘ্য আমরা এক্স মিটার ধরেছি, যেটা আমরা 250 মিটার পেলাম, তাহলে 250 মিটার হয়ে যাবে, এটার কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। এরপর পরবর্তী কোশ্চেন যে এক্সের 20% সমান ওয়াইয়ের 30% হলে ওয়াই ইকুয়াল টু এক্সের কত শতাংশ? তাহলে এক্সের 20% উঠে কি হয়, তলায় 100 হয়, এটা ইকুয়াল টু কি ওয়াই এর মানে আমরা কি জানি, গুণ চিহ্ন জানি, কারণ প্র্যাকটিস সেটে অনেকবার এই ধরনের অঙ্কগুলো পেয়েছি, এর মানে হচ্ছে গুণ চিহ্ন। এবার 30% উঠে কি হয়, তলায় 100 হয়, ঠিক আছে। এবার এখান থেকে আমরা এক্স আর ওয়াইয়ের ভ্যালুটা বের করব, তাহলে সমানের সামনাসামনি যেটা কাটা থাকে সেটা কাটা যায়, তাহলে এদিকে একটা শূন্য এদিকে একটা শূন্য কাটা গেল, তাহলে এদিকে হচ্ছে কত 2x ইকুয়াল টু হচ্ছে কত 3y, তাহলে x বাই ওয়াই এটা ইকুয়াল টু কত, তাহলে ওয়াইয়ের সাথে 3 গুণ করলে ওপরে 3 তলায় 2, তাহলে এক্সের ভ্যালু 3 আর ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 2, তাহলে এখানে ওয়াইয়ের জায়গায় ওয়াই এর মান বসাবো, তাহলে এখানে ওয়াই কত পেয়েছি 2 পেয়েছি, তাহলে 2 বসালাম, এটা ইকুয়াল টু এক্স কত পেয়েছি 3 পেয়েছি, তাহলে 3 বসালাম, এর মানে হচ্ছে গুণ চিহ্ন, কত শতাংশ সেটাকে আমরা ধরলাম এক্স শতাংশ, ঠিক আছে, বা এটাকে ধরলাম এক্স বা এ শতাংশ ধরলাম, কারণ এখানে তো আমাদের এক্স ওয়াই ছিলই, তাহলে এটাকে আমরা এ শতাংশ ধরলাম, যে এক্সের কত শতাংশ এ শতাংশ, তাহলে এ শতাংশ উঠে কি হয়, তলায় 100 হয়, তাহলে এই কোনাকুনি গুণ হবে, তাহলে এখানে 2 এর সাথে 100 গুণ করলে কত হবে 200, এটা ইকুয়াল টু কত 3a, তাহলে এ ইকুয়াল টু কত হবে, তাহলে এদিকে হচ্ছে 200, এই 3 এর সাথে এ গুণ হয়ে আছে, সমানের এদিকে গেলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 200/3%, এটা হয়ে যাবে, এটা কিন্তু সঠিক অ্যান্সার। তিনটি সংখ্যার অনুপাত 5:7:9, আর প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল দ্বিতীয় সংখ্যার থেকে 49 বেশি, তবে সংখ্যা তিনটির যোগফল কত? তাহলে এই ধরনের যখন কোশ্চেন থাকে যে প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল দ্বিতীয় সংখ্যা থেকে এত বেশি, তাহলে এই তিনটি সংখ্যাকেই আমরা এক্স ধরে নেব, একটাকে 5x, একটাকে 7x, আর একটাকে হচ্ছে 9x, এটাকে ধরলাম। যেরকম কোশ্চেনে বলবে সেরকম আমরা অঙ্ক করব। প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল, তাহলে প্রথম আর তৃতীয় সংখ্যাকে যোগ করলে কত হবে, 5 আর 9 যোগ করলে কত হয় 14x হবে। এই 14xটা কি দ্বিতীয় সংখ্যার থেকে 14, এটা বলা আছে প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল, তাহলে প্রথম আর তৃতীয় সংখ্যার যোগফল 14x, এইটা সমান কি দ্বিতীয় সংখ্যার থেকে 49 বেশি, দ্বিতীয় সংখ্যা কত 7x, এইটার থেকে 49 বেশি, তাহলে এখানে প্লাস 49, তাহলে এখানে তো 14x ছিল আর প্লাস 7xটা সমানের দিকে গেলে -7 হবে, 7x হবে, এটা ইকুয়াল টু 49, তাহলে 14x থেকে 7x মাইনাস করলে কত হয় 7x, এটা ইকুয়াল টু কত 49, তাহলে 7 দিয়ে কাটা দিলে হবে 7 7
7 7 49, তাহলে এক্সের ভ্যালু আমরা কত পেলাম 7 পেলাম। এবার বলা আছে কি তিনটি সংখ্যার যোগফল, তাহলে এখানে সংখ্যা তিনটি যোগফল, এখান থেকে আমরা এইভাবে বের করবো না যে 5 গুণিত 7, 7 গুণিত 7, 9 গুণিত 7, এইভাবে বের করবো না। তিনটি সংখ্যার যোগফল বলেছে, এই তিনটি সংখ্যাকে আমরা যোগ করব। তাহলে এদিকে 7 আর 5 যোগ করলে কত হয় 12x, আর 9 যোগ করলে 21x। এই তিনটি সংখ্যাকে যোগ করে আমরা কত পেলাম 21x পেলাম, ঠিক আছে। এবার 21 গুণিত এক্সের ভ্যালু কত, এক্সের ভ্যালু হচ্ছে 7, তাহলে এখানে 7 গুণ করে দাও, তাহলে এখানে 7 গুণ করলে কত হবে 7 একে 7, 7 দুগুণে 14, অর্থাৎ 147 আমাদের অপশান যেটা এতে আছে। এরপর নেক্সট কোশ্চেন যে 160-এর 15%-এর সঙ্গে কত যোগ করলে যোগফল 240-এর 25% হবে। তাহলে 160 এর মানে কি, এর মানে হচ্ছে গুণ চিহ্ন 15%, তাহলে এখানে 15% উঠে কি হলো তলায় 100 হলো। এর সঙ্গে কত যোগ করলে, এর সঙ্গে আমরা x যোগ করলে যোগফল কত পাবো 240-এর 25%, 240-এর 25%-এর সমান পাবো। তাহলে এখানে সমান এটা করলাম। এবার এখান থেকে এবার এটাকে একটু কাটা দিই, তাহলে 5 দিয়ে কাটা দিলে কত হবে, 5 দিয়ে কাটা দিলে হবে 3, 5 দিয়ে কাটা দিলে 5 20 100, 25 দিয়ে এটা কাটা দিলে হবে 4, 4 দিয়ে কাটা দিলে 4 6 24 60, তাহলে এই 20 দিয়ে এটা কাটা দিলে কত হবে 8 হবে। তাহলে এদিকে হচ্ছে 3 8 24 প্লাস এক্স, এটা ইকুয়াল টু কত 24 প্লাস এক্স, এটা ইকুয়াল টু হচ্ছে 60, তাহলে এক্স ইকুয়াল টু কত হবে, তাহলে এখানে 60 প্লাস 24টা এদিকে মাইনাস 24 হয়ে যাবে, তাহলে এদিকে হচ্ছে 36। অমর 45,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করেন, 6 মাস পর প্রকাশ 30,000 টাকা নিয়ে ব্যবসায় যোগ দেন, বছরের শেষে কী অনুপাতে লভ্যাংশ বণ্টিত হবে। তাহলে এটা আমাদের অংশীদারি কারবার থেকে অঙ্কটা নেওয়া আছে। তাহলে দুজন আছে, একজন হচ্ছে অমর আর একজন হচ্ছে কে প্রকাশ, ঠিক আছে। একজন 45,000 টাকা নিয়ে নেমেছে আর প্রকাশ হচ্ছে 30,000 টাকা নিয়ে, এদের অনুপাতটা বের করো। তাহলে এদিকে 3টে শূন্য 3টে শূন্য কাটা গেল, 15 দিয়ে কাটা দিলে 3, 15 দিয়ে কাটা দিলে 2, তাহলে অমর হচ্ছে 3 ইউনিট টাকা নিয়ে নেমেছিল আর প্রকাশ হচ্ছে 2 ইউনিট টাকা নিয়ে নেমেছিল। এবার 6 মাস পর প্রকাশ এই টাকা নিয়ে ব্যবসায় যোগ দিয়েছে, 6 মাস পর। এবার বছরের শেষে বলা আছে, তাহলে অমরের টাকাটা নিশ্চয়ই 12 মাসের জন্য খেটেছিল, ঠিক আছে। অমরের টাকাটা নিশ্চয়ই 12 মাসের জন্য খেটেছিল, আর প্রকাশের টাকাটা কত মাসের জন্য খেটেছে, শেষ 6 মাস পর তো যোগ হয়েছে। 12 মাসের টোটাল বিজনেসটা হচ্ছে 12 মাসের জন্য, 12 মান্থ, কিন্তু সে 6 মাস পর ব্যবসায় যোগ দিয়েছে, তাহলে তার ব্যবসাটা মানে তার টাকাটা কত মাসের জন্য কেটেছে, বাকি 6 মাসের জন্য, কারণ সে যখন 6 মাসের পর যোগ হয়েছে, তাহলে এখানে তার টাকাটা 6 মাসের জন্য কেটেছে। আমরা কি জানি প্রফিট ইকুয়াল টু হচ্ছে ইনভেস্ট ইনটু টাইম, লাভ ইকুয়াল টু আমরা কি পাবো ইনভেস্টের সাথে টাইম যোগ গুণ করলে আমাদের কি পাবো লাভ পাবো। তাহলে এখানে আমাদের ইনভেস্ট পেয়েছি 3 ইউনিট আর টাইম হচ্ছে কি 12 বছর, সরি বছর বলা আছে, তাহলে এখানে 12 মাস। অমরের টাকাটা খেটেছে, সে 3 ইউনিট বিনিয়োগ করেছে, তার টাকাটা 12 মাসের জন্য খেটেছে। আর প্রকাশ 2 ইউনিট টাকা বিনিয়োগ করেছে, আর টাইম কি সে 6 মাস পর যেহেতু যুক্ত হয়েছে, তাহলে তার টাকাটা 6 মাসের জন্য কেটেছে। তাহলে এর প্রফিট কত হবে, তাহলে এর প্রফিট হচ্ছে কত 3 বারং 36 আর এদিকে হচ্ছে 6 দুগুণে 12। এবার এটাকে অনুপাতে নিয়ে চলে এসো, তাহলে অনুপাতে আনলে হবে এদিকে 3 বারং 36 আর এদিকে 12কে 12, অর্থাৎ 3:1। তাহলে এটাই হচ্ছে আমাদের প্রফিটের রেশিও 3:1। এ বি আর সি যথাক্রমে 2700 টাকা, 8100 টাকা আর 7200 টাকা নিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করে, বছরের শেষে বি 3600 টাকা লাভ পায়, তাহলে মোট লাভ কত হবে। এটাও একই রকমভাবে এই অংশীদারি কারবার থেকে নেওয়া আছে। তাহলে 3 জন আছে এ বি আর সি, তাহলে এখানে 2700, 8100, 7200, তাহলে অনুপাত করে নাও। তাহলে এদিকে সব 0 0 কাটা গেল, 9 দিয়ে কাটা দিলে 3 9 27, এদিকে 9 দিয়ে কাটা দিলে 9 9 81, আর এদিকে 9 দিয়ে কাটা দিলে 8 9 72, তাহলে 3:9:8। এবার যখন টাইম বলা না থাকবে, যেমন আগের অঙ্কটাতে টাইম বলা ছিল যে সে 6 মাস পর বিনিয়োগ করেছে, এখানে এরকম কোনো টাইম বলা নেই, শুধু এই বিয়ের প্রফিট বলা আছে। যদি টাইম বলা না থাকে, তাহলে এখানে বছরের শেষে বলা আছে, মানে এর টাকাটাও এই 12 মাসের জন্য কেটেছিল, বিয়ের টাকাটাও 12 মাসের জন্য কেটেছিল, সি এর টাকাটাও 12 মাসের জন্য কেটেছিল। অনুপাতের ক্ষেত্রে আমরা কি জানি, যদি প্রতিটাই কমন থাকে সেটা আমাদের কাটা যায়, সেটা 1:1 হয়ে যায়, সেটাকে গুণ করলে কি হবে, সেই প্রফিটের রেশিওটা হয়ে যাবে 3:1।
9:8, মানে যেটা ইনভেস্টের রেশিও হয়, যদি টাইম এরকম উল্লেখ করা না থাকে তাহলে সেটাই হয়ে যায় আমাদের প্রফিটের রেশিও। তাহলে বছরের শেষে বি এত টাকা লাভ পায়, আর এখানে আমরা দেখলাম 9 ইউনিট লাভ পাচ্ছে, কিন্তু এখানে বলা আছে 3600, তাহলে 9 ইউনিটের ভ্যালু কত? 3600। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? তাহলে এটার 4 গুণ, তাহলে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে এত গুণ। তাহলে এখানে বলা আছে মোট লাভ কত? তাহলে এখানে মোট লাভ কত? 3 আর 9 যোগ করলে কত হয়? 12, 12 আর 8 যোগ করলে কত? 20। তাহলে টোটাল হচ্ছে 20 ইউনিট। মোট লাভ হচ্ছে কত? 20 ইউনিট। তাহলে এখানে এইটার 400 গুণ আছে, তাহলে এটার 400 গুণ করে দাও। তাহলে 4 দুগুণে 8, আর এদিকে হচ্ছে 3টে 0, 8000 টাকা। ঠিক আছে, অপশান সি। কোশ্চেন 47, এটাও অংশীদারি কারবার থেকে নেওয়া আছে যে এ 2100 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করে, 4 মাস পর বি তার সঙ্গে ব্যবসায় যোগ দেয়, বছরের শেষে উভয়েই একই পরিমাণ টাকা লভ্যাংশ পেলে বি কত টাকা ব্যবসায় বিনিয়োগ করে। এবার আগের অঙ্কগুলোতে এ বি এর তাদের ইনভেস্টের রেশিও বলা ছিল, এবার আমাদের ইনভেস্টের রেশিও বের করতে হবে। তাহলে এ আর বি দুজন আছে, এ 2100 টাকা নিয়ে, এবার এখানে তো আমি আর অনুপাত করতে পারবো না, কারণ বি এর যেহেতু টাকা বলা নেই। তাহলে বি কত টাকা বিনিয়োগ করেছিল? ধরলাম এক্স টাকা বিনিয়োগ করেছিল। 4 মাস পর বি তার সঙ্গে ব্যবসায় যোগ দেয়, টোটাল বছরের শেষে বলা আছে, টোটাল হচ্ছে 12 মাসের জন্য ব্যবসাটা আছে, সে 4 মাস পর ব্যবসায় যোগ দিয়েছে, মানে তার টাকাটা নিশ্চয়ই খাটবে কত? 8 আর 4 যোগ করলে 12, মানে তার টাকাটা খাটবে 8 মাসের জন্য। তাহলে বি এর টাকাটা কত মাসের জন্য খাটছে? 8 মাসের জন্য। ঠিক আছে, আর এ এর টাকাটা কিছু বলা নেই, তাহলে বছরের শেষে যখন বলা আছে তাহলে এ এর টাকাটা কি এই 12 মাসের জন্য খাটবে। তাহলে এটা কি হলো? ইনভেস্ট, আর এটা হলো টাইম। এটা ইনভেস্ট, এটা টাইম। তাহলে এখানে ইনভেস্ট অর্থাৎ প্রফিট ইকুয়াল টু কী পাবো? ইনভেস্ট ইন্টু টাইম, এটা পাবো। প্রফিট ইকুয়াল টু ইনভেস্ট ইন্টু টাইম। তাহলে এখানে আমাদের কি বলা আছে? তাহলে এর প্রফিটটা কত পেলাম? 2100 গুণিত 12। ঠিক আছে, 2100 গুণিত 12, আর অনুপাত এই বি এর প্রফিটটা কত পেলাম? 8 গুণিত এক্স, অর্থাৎ 8x। ঠিক আছে, 8x। এটাই ইকুয়াল টু করে কি লভ্যাংশ কি বলা আছে দেখো, বছরের শেষে একই পরিমাণ লভ্যাংশ পায়। তাহলে বছরের শেষে কি একই পরিমাণ সে লভ্যাংশ পায়। একই পরিমাণ লভ্যাংশ মানে কি? যদি ধরি যে এ 1 ইউনিট পাচ্ছে, তাহলে বিও নিশ্চয়ই 1 ইউনিট পাবে। একই পরিমাণ লভ্যাংশ মানে কি? এ যদি 1 ইউনিট পায় তাহলে বিও 1 ইউনিট পাবে। এবার এই শর্তানুসারে এটা করো যে 2100 গুণিত 12, এবার অনুপাতটাকে তলায় যদি করো তাহলে এদিকে তলায় 8x হয়ে যাবে, এটা ইকুয়াল টু হচ্ছে 1/1। ঠিক আছে, 1/1। এটাকে যদি কাটা দিই তাহলে 4 দিয়ে কাটা দিলে 3, 4 দিয়ে কাটা দিলে 2, 4 দিয়ে কাটা দিলে 2, আর 4 দিয়ে কাটা দিলে এটা হবে 3, 3 4 12, ওদিকে 4 দুগুণে 8, 2 দিয়ে কাটা দিলে 10 দুগুণে 20, 10 দুগুণে 20, এদিকে 5 দুগুণে 10, 1050। তাহলে এই এক্সের সাথে এই কোনাকুনি গুণ হয়, তাহলে এক্সের সাথে এই 1 গুণ করলে কত হবে? এক্স হবে। এটা ইকুয়াল টু কত? এই 1050-এর সাথে 3 গুণ করলে কত হবে? 0, 3 5 15, আর এদিকে 3 একে 3, 3150। তাহলে বি কত টাকা বিনিয়োগ করেছিল? 3150 টাকা। পরবর্তী কোশ্চেন, এ বি 30,000 টাকা 3000 টাকা 4000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করেন, পরস্পর অঙ্ক দিয়ে দিয়েছে। এ ব্যবসা চালানোর জন্য লভ্যাংশ থেকে প্রতি মাসে 10 টাকা হিসেবে মাইনে পায়, এটা কিন্তু একটু অঙ্কটা ঘুরিয়ে দিয়েছে। ঠিক আছে, আর বাকি লভ্যাংশ মূলধনের অনুপাতে বণ্টিত হয়। কোনো এক বছর এ মোট 390 টাকা লভ্যাংশ বলে বি কত টাকা পাবে? তাহলে এ অনুপাত বি তাদের রেশিওটা বের করে, এদিকে 3টে 0 কাটা গেল। এ হচ্ছে 3 ইউনিট পেলে বি পাবে 4 ইউনিট। এবার টোটাল যে প্রফিট, সেই টোটাল প্রফিট ধরে নিলাম x টাকা। ঠিক আছে, টোটাল প্রফিট x টাকা। এবার প্রতি মাসে সে 10 টাকা মাইনে পাচ্ছে, প্রতি মাসে 10 টাকা মাইনে পাচ্ছে। তাহলে 12 মাসে সে কত টাকা পাবে? কারণ 1 বছরে তাদের লেনদেনটা হবে। তাহলে 1 মাসে সে 10 টাকা সে বেতন পাচ্ছে। তাহলে এখানে 12 মাসে সে কত টাকা পাবে? তাহলে 10 গুণিত 12, অর্থাৎ 120 টাকা সে বেতন পাবে। তাহলে এর প্রফিটটা আমরা এখানে লিখছি যে সে 120 টাকা পাচ্ছে। ঠিক আছে, মানে সেই লভ্যাংশ যত পাবে সে দেখাশোনার জন্য 120 টাকা এক্সট্রা পাবে বছরে, যোগ চিহ্ন। টোটাল প্রফিট x টাকা ধরেছি। ঠিক আছে, এই এক্সের মধ্যে এ কত টাকা পাচ্ছে? এ পাচ্ছে 3 ইউনিট পাচ্ছে। টোটাল কত ইউনিটের মধ্যে? 4 আর 3 7 ইউনিটের মধ্যে এই টাকাটা পাচ্ছে। কিন্তু এখানে বলা আছে
এখানে বলা আছে কত না এই 390 টাকা লভ্যাংশ পাচ্ছে, ঠিক আছে। এবার এখানে আরেকটা বলে রাখি, এইটা যেটা আমরা ইনভেস্টের রেশিও পেয়েছি, যে এটা আমাদের ইনভেস্টের রেশিও 3:4। এখানে যেহেতু টাইম ওইভাবে বলা নেই যে এত মাসের জন্য বিনিয়োগ করেছে, এত মাসের জন্য বিনিয়োগ করেছে, এগুলো কিছু বলা নেই। তাহলে যেটা ইনভেস্টের রেশিও সেটাই হবে কি আমাদের প্রফিটের রেশিও, অর্থাৎ 3:4। তাহলে এর প্রফিট কত পাবে, তাহলে টোটাল এ পাচ্ছে 3 ইউনিট, টোটাল 4 আর 3 7 ইউনিটের মধ্যে এ পাচ্ছে এত ইউনিট টাকাটা, টোটাল প্রফিট হচ্ছে এক্স টাকা। এক্সের এত, এই এক্স গণিত মানে এক্সের 3/7 অংশ, এটা হচ্ছে তার প্রফিট, কিন্তু এখানে বলা আছে না 390, তাহলে এটার ভ্যালু হচ্ছে কত 390। এই প্লাস 120 এদিকে মাইনাস 120 হয়ে যাবে, তাহলে এদিকে 0 7 2 270, তাহলে এদিকে 3x তলায় 7, এটা ইকুয়াল টু 270, 3 দিয়ে কাটা দাও 3 9 27, তাহলে x ইকুয়াল টু কত হবে 90 এর সাথে 7 গুণ করলে 7 9 63 630, তাহলে 630 এটা কি পেলাম টোটাল প্রফিট, যেটা টোটাল প্রফিট আমরা x টাকা ধরেছিলাম, ঠিক আছে। তাহলে এখানে 630 টাকা পেলাম, এটা হচ্ছে টোটাল প্রফিট। এবার বলা আছে বি কত টাকা পাবে, এ পেয়েছিল 3/7, তাহলে বি পাবে কত, বি পাচ্ছে 4, বি পাচ্ছে 4 টাকা, টোটাল কতর মধ্যে 7-এর মধ্যে, তাহলে এখানে 630-এর 4/7 এই টাকাটা কে পাবে, বি পাবে, ঠিক আছে, এই টাকাটা বি পাবে। তাহলে এখানে 7 দিয়ে কাটা 7 9 63, তাহলে 90 4 9 36 360, তাহলে এ কত টাকা পাবে 360 টাকা। কোশ্চেন 49, 6 বছর পর সুদ, এখানে সুদে আসল হবে না, এটা সুদ আসলের 30%, তবে কত বছর পরে আসলের সমান হবে, তাহলে সুদ আসলের 30%, তাহলে সুদ হচ্ছে ইন্টারেস্ট আসলের 30%, আসল যদি 100 হয় এর 30% মানে হচ্ছে 30, যদি বেশি বলা হতো তাহলে এখানে 130 হতো, কম বলা থাকলে 70 হতো। এখানে এটা এইভাবে যে আসলের 30% সুদ, তাহলে আসল 100 ধরলাম, এর 30% মানে 30 তলায় 100, এই 100 কাটা গেল মানে 30, তাহলে সুদ হচ্ছে 30 টাকা, আসল হচ্ছে 100 টাকা। এটা এবার বলা আছে 6 বছর পর, তাহলে এটাকে একটু এইভাবে ঘুরিয়ে লেখা যায়, কত বছরে সেটা আসলের সমান হবে, তাহলে 6 বছরে যে ইন্টারেস্ট, 6 বছরে যে ইন্টারেস্ট সেটা কত টাকা হচ্ছে 30 টাকা হচ্ছে, 6 বছরে যে ইন্টারেস্ট সেটা হচ্ছে 30 টাকা, তাহলে 1 বছরের ইন্টারেস্ট কত হবে, তাহলে 1 বছরের ইন্টারেস্ট কত হবে, ওহো এইটা আমাদের টাইমটা চেয়েছে না, এখানে টাইম চেয়েছে, এটা একটু আমাদের ভুল হলো, এটা আমরা একটু ঘুরিয়ে করব, যে অঙ্কটাকে এইভাবে করতে হবে যে 30 টাকা অর্থাৎ এই যে সুদ 30 টাকা যে সুদ সেটা কত বছরে হচ্ছে, এটা আমাদের টাইম বলাই আছে 6 বছরে, তাহলে সেটা হচ্ছে 6 বছরে, যেহেতু আমাদের টাইম বের করতে হবে তাহলে টাইমটাকে এদিকে রাখবো, তাহলে 30 টাকা যে সুদটা সেটা 6 বছরে হচ্ছে, তাহলে 1 টাকার সুদটা সেটা কত বছরে হবে, তাহলে 6/30 বা এটা দিয়ে কাটা দিলে হবে 1/5, এই 1/5 বছরে। এবার বলা আছে কি আসলের সমান হতে হবে, এই যে কত বছরে সেটা আসলের সমান হতে হবে, আসল কত, আসল আমাদের হচ্ছে 100, তাহলে কত বছরে সেটা মানে এই 100 টাকাটা কত বছরেই করতে হবে, তাহলে এই 100 টাকা যে সুদটা হতে গেলে তার কত সময় লাগবে, 1 টাকা হতে গেলে 1/5 বছর, তাহলে 100 টাকা হতে গেলে কত 1/5 গণিত হচ্ছে 100, 5 দিয়ে কাটা দিলে 20, অর্থাৎ 20 বছরে সেটা হবে 100 টাকা সুদটা, যেটা অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। প্রথম 9টি মৌলিক সংখ্যার গড় কত, প্রথম 9টি মৌলিক সংখ্যার গড়, প্রথমে হচ্ছে 1 মৌলিকও নয় যৌগিকও নয়, তাহলে এখানে প্রথমে হচ্ছে 2, ঠিক আছে, এটা হচ্ছে একটা মৌলিক সংখ্যা। এবার গড় মানে আমরা কি জানি যে সাম বাই হচ্ছে নাম্বার, অ্যাভারেজ ইকুয়াল টু হচ্ছে কি সাম বাই নাম্বার মানে যোগফল বাই সংখ্যা, তাহলে এখানে যোগফল প্রথমে 2 হচ্ছে মৌলিক সংখ্যা, মানে মৌলিক সংখ্যার যোগফল বের করতে হবে প্রথমে, তাহলে এখানে মৌলিক সংখ্যা হচ্ছে 2, তারপর হচ্ছে 3 মৌলিক সংখ্যা, তারপর 5 মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কাকে বলে, যে সংখ্যা সেই সংখ্যা এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যাবে না। তারপর হচ্ছে 6 অন্য 2 দ্বারা ভাগ যায়, 3 দ্বারা ভাগ যায়, সেটা মৌলিক সংখ্যা নয়, তাহলে 7 মৌলিক সংখ্যা হবে। তারপর 8 ভাগ যায়, 9 ভাগ যায়, 10, 11 ভাগ যায় না, তারপর 13 ভাগ যায় না, 14 15 16 17 ভাগ যায়, কটা হলো, এদিকে 3 এদিকে 3 6 7 আর 2টো লাগবে, তাহলে এদিকে তারপর হচ্ছে 19, এটা হচ্ছে মৌলিক সংখ্যা, 19 20 ভাগ যায়, 21 ভাগ যায়, 22 ভাগ যায়, 23 ভাগ যায় না। এবার এটা আমাদের 9টা সংখ্যা হয়ে গেল, এটাকে যোগ করলে কত হবে 3 2 5 5 5 10 17 17
এদিকে 20 30, 30, এদিকে 30 70, 70, আর এদিকে 20 আর 7 3 10, 70, আর এদিকে 30 100। তাহলে এটাকে যোগ করতে হবে। এবার যোগ করে কি করতে হবে, তলায় যতটা সংখ্যা থাকবে সেই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তাহলে 9টা সংখ্যা আছে, তাহলে 9 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে এদিকে যোগ করলে কত হবে, তাহলে ওপরে হবে এই যোগ করলে 100, তলায় 9, তাহলে 9 11 99, ভাগশেষ 1 থাকছে, তাহলে 1 ওপরে তলায় 9, তাহলে 11 পূর্ণ 1/9, এটা হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। 51, পরপর 5টি জোড় সংখ্যার গড় 10 হলে মাঝের সংখ্যাটি কত? মাঝের সংখ্যা মানেই তো গড়, অপশান ডি। এখানে বলা আছে এই 5টি জোড় সংখ্যার গড় বলা আছে 10, মানে মাঝের সংখ্যাটা 10 হয়। এবার জোড় সংখ্যা বলা আছে, তাহলে আগের সংখ্যাটা 8 হলে তার পরের সংখ্যাটা 12 হবে, আগের সংখ্যাটা 6 হলে তার পরের সংখ্যাটা 14 হবে। তাহলে এখানে 5টা সংখ্যা, 5টা সংখ্যার গড় বলা আছে, এই মাঝের সংখ্যাটাই আমাদের গড়। বা এই 5টা সংখ্যাকে যোগ করে এই যটা সংখ্যা, অর্থাৎ 5 দিয়ে এই 5টা সংখ্যাকে যোগ করে এই 5 দিয়ে যদি তোমরা ভাগ করে দাও, সেই 10ই আসবে। ঠিক আছে, সেই 10ই আসবে। তাহলে এখানে মাঝের সংখ্যাটা সবসময় জোড় হয়। এরপর নেক্সট কোশ্চেন, পরপর 4টি বিজোড় সংখ্যার গড় হচ্ছে 12। তো আগের কোশ্চেনটার মতো, তাহলে বিজোড় সংখ্যার গড় মানে মাঝের সংখ্যাটা, তাহলে এই মাঝের সংখ্যাটা হচ্ছে 12 ধরলাম। তাহলে আগের সংখ্যাটা কত হবে 11, তার পরের সংখ্যাটা কত হবে 13। আর এবার আমাদের কি বলা আছে, বিজোড় বলা আছে, কিন্তু এটা যদি 11 হয় এটা 13 হবে, তাহলে তার আগের বিজোড় সংখ্যা কি 9, আর এর পরের সংখ্যা হচ্ছে 15। ঠিক আছে, 4টা সংখ্যা হয়ে গেল। তাহলে এদিকে দেখো, এদিকে দুটো 4টা, এই মাঝের সংখ্যাটা হচ্ছে 12। তাহলে এই মাঝের সংখ্যাটা কি আমাদের অ্যাভারেজ। ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের অ্যাভারেজ। তাহলে এখানে আমাদের বলা আছে সর্বনিম্ন কোনটা, তাহলে সর্বনিম্ন হচ্ছে 9। এখানে সর্ববৃহৎ যদি চাই তো যে সর্বোচ্চ, সেটা হচ্ছে 15। এখানে তোমরা যদি এটাকে এই যারা হয়তো বেসিক জানতে চাইছো তারা এইভাবে করতে পারো, যে প্রথমে 9 আছে, 11 আছে, 13 আর 15, এই 4টাকে যোগ করবে। 4টা যেহেতু বলা আছে, তাহলে এই 9 যোগ 11 যোগ 13 যোগ 15, এটাকে যোগ করে কি করতে হবে, 4টা সংখ্যা যোগ করছি, তাহলে 4টা সংখ্যা দিয়ে আমাদের ভাগ করতে হবে। ভাগ করলে দেখবে এই মাঝের সংখ্যা অর্থাৎ 12ই আসছে। এক ব্যক্তির ভাতা অর্থাৎ ডিএ মূল মাইনের 140%, ভাতা সহ মূল মাইনে 36,000 টাকা হলে মূল মাইনে কত? মূল মাইনে সেটাকে আমরা ইনকাম ধরলাম, আর ডিএ সেটাকে আমরা এখানে আমরা ডিএ ধরছি, আর একদিকে আমরা ইনকাম ধরলাম। মূল মাইনের 140%, মূল মাইনে যদি 100 টাকা হয়, এটার 140% মানে 140। যদি এর আগে এরকম একটা অঙ্ক ছিল যে 50% কি 30%, তাহলে 100-র 30% মানে 30, এখানে 140% বলা আছে, তাহলে এখানে ইনকাম যদি 100 হয়, এটার 140% মানে এরকম, যে এটা যদি 100 হয়, এটার 140% মানে কত, এই 140% উঠে তলায় 100 হয়, সেই 140ই হবে। তাহলে এখানে ডিএ হচ্ছে আমাদের 140, আর ইনকাম হচ্ছে কত, মূল মাইনে হচ্ছে 100 টাকা। তাহলে এটাকে আমরা একটু অনুপাতে যদি করি, তাহলে এখানে কি হবে, এদিকে অনুপাত কাটা যাবে, 0 কাটা যাবে, 2 দিয়ে কাটা দিলে 7, 2 দিয়ে কাটা দিলে 5। এবার বলা আছে ভাতা সহ মূল মাইনে অর্থাৎ ডিএ প্লাস ইনকাম মিলে 36,000 টাকা, আর এখানে আমরা কত পাচ্ছি, 7 আর 5 হচ্ছে 12 ইউনিট টাকা পাচ্ছি, কিন্তু এখানে বলা আছে কত, 36,000 টাকা। তাহলে এখানে 1 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে 3 বারং 36 অর্থাৎ 3,000 টাকা। তাহলে 1 ইউনিটের ভ্যালু যদি 3,000 হয়, তাহলে মূল মাইনে অর্থাৎ ইনকামের ভ্যালু কত হবে, তাহলে এখানে আমাদের মূল মাইনেটা হচ্ছে 5 ইউনিট, তাহলে 5 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে এখানে হচ্ছে 3,000 গণিত হচ্ছে কত 5, তাহলে 3 5-এ 15,000 টাকা, এটার হয়ে যাবে সঠিক অ্যান্সার, যে তার যে ইনকাম মূল মাইনে সেটা হচ্ছে 15,000 টাকা। একটি ছাত্রের 10টি পরীক্ষায় নম্বরের গড় হচ্ছে 80। এবার টোটাল নম্বর আমরা কি করে বের করব, টোটাল নম্বর যখন অ্যাভারেজের সাথে সংখ্যা গুণ করব তখন আমরা টোটাল নম্বর পেয়ে যাব। তাহলে এখানে আমরা অ্যাভারেজ হচ্ছে 80, আর এদিকে হচ্ছে কি এই সংখ্যা আছে 10, এটাকে গুণ করলে কত হবে, টোটাল নম্বর হয়ে গেল 800। তাহলে এখানে আমরা কি পেলাম, 10টি পরীক্ষার যে টোটাল নম্বর সেটা হচ্ছে 800 নম্বর। সর্বোচ্চ সর্বনিম্ন নম্বর ধরা না পড়লে গড় হয় 81। সর্বোচ্চ আর সর্বনিম্ন টোটাল 10টা পরীক্ষা ছিল,
তার মধ্যে সর্বোচ্চ আর সর্বনিম্ন মানে দুটো পরীক্ষা, একটা সর্বোচ্চ আর একটা সর্বনিম্ন, দুটো পরীক্ষা যদি ধরা না পড়ে তাহলে 10 থেকে 2 মাইনাস করো, তাহলে এখানে দুটো পরীক্ষা ধরা পড়ছে না, তাহলে নিশ্চয়ই 8টি পরীক্ষা ধরা পড়েছে, তাহলে গড় হয় 81। তাহলে এখানে টোটাল নম্বর কত হবে, তাহলে এটা যেমন গুণ করলাম এটাও গুণ করতে হবে, তাহলে এদিকে 8 একে 8, 8 8 64, 648। সর্বোচ্চ নম্বর 92 হলে সর্বনিম্ন নম্বর কত? তাহলে এখানে আমাদের দুটো যে বাদ দিয়েছি এই দুটো কি সর্বোচ্চ আর সর্বনিম্ন বাদ দিয়ে এই নম্বরটা হয়েছে। তাহলে এখানে টোটাল নম্বর হচ্ছে এটা, তাহলে এই নম্বর থেকে যদি সর্বোচ্চ আর সর্বনিম্ন বাদ দিই তাহলে কত হবে, তাহলে এদিকে হচ্ছে 8 2 10, 4 1 5, 6 1 7, 152 নম্বর। এটা আমাদের সর্বোচ্চ আর সর্বনিম্ন বাদ দিয়ে, তার মধ্যে আমাদের সর্বোচ্চ বলা আছে এত। তাহলে সর্বোচ্চ আর সর্বনিম্ন, অর্থাৎ এটাকে এইভাবে লিখতে পারি যে সর্বোচ্চ প্লাস সর্বনিম্ন, অর্থাৎ এটাকে লোয়েস্ট ধরলাম, এটা ইকুয়াল টু আমাদের এটা বলা আছে, ঠিক আছে। তাহলে এখানে লোয়েস্ট নম্বরটা কত হবে, তাহলে 152 থেকে 92 আমাদের মাইনাস করতে হবে, তাহলে এদিকে কত হবে 0, আর এদিকে হচ্ছে 6 আর 9 হচ্ছে 15, 60। তাহলে লোয়েস্ট যে নম্বর সেটা হবে 60। এই অঙ্কটা আবার বলছি, দেখো এখানে দুটো সর্বোচ্চ আর সর্বনিম্ন মানে হাইয়েস্ট আর লোয়েস্ট বাদ দিয়েছে, মানে দুটো নম্বর বাদ দিয়েছে, তাহলে এখানে আমাদের 8টা পড়ে আছে, তাহলে 8-এর টোটাল নম্বর কত হবে 8টা পরীক্ষার, সেটা হবে 648। তাহলে এখানে টোটাল নম্বরটা হচ্ছে 10টা পরীক্ষার যে টোটাল নম্বর সেটা হচ্ছে 800, আর এখানে 8টা পরীক্ষার যে টোটাল নম্বর সেটা হচ্ছে কত 648। তাহলে এখানে এই 800 থেকে 648 মাইনাস করলে দুটো পরীক্ষার আমরা এটা পেয়ে যাব যে হাইয়েস্ট আর লোয়েস্ট, যে 152 তার মধ্যে হাইয়েস্টটা বলা আছে 92 আর লোয়েস্ট বলা আছে, লোয়েস্টটা বের করতে হবে, এটা ইকুয়াল টু 152, তাহলে লোয়েস্ট ইকুয়াল টু কত হবে 152 প্লাস 92টা এদিকে মাইনাস 92 হয়ে যাবে, তাহলে লোয়েস্ট হয়ে যাবে কত 60। একটি ফল বিক্রেতা তার সব আপেলের 40% বিক্রি করেও 442টি আপেল অবশিষ্ট আছে। তাহলে অবশিষ্ট আছে মানে কি এক্সট্রা বেঁচে আছে, সে টোটাল আপেলের মোট আপেলের সংখ্যা ধরলাম 100%, ঠিক আছে, তার মধ্যে 40% বিক্রি হয়ে গেছে, 100-র মধ্যে 40% মানে 40টি বিক্রি হয়ে আছে, তাহলে বাকি আছে কত, বাকি আছে হচ্ছে 60টা, কিন্তু এখানে বলা আছে না ভাই 420টা অবশিষ্ট আছে অর্থাৎ বাকি আছে, তাহলে এখানে 60 ইউনিটের ভ্যালু হচ্ছে কত 420, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত 6 7 42 অর্থাৎ 7, তাহলে এখানে মোট আপেল কত, মোট আপেল 100 ইউনিট ধরেছি, তাহলে 100 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে 7 গুণিত 100 সমান হচ্ছে 700টি, তাহলে মোট আপেল হবে 700টি। 40 কিলোমিটার প্রতি ঘন্টা আর 22 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে একই দিকে গতিশীল দুটি ট্রেন পরস্পরকে 1 মিনিটে অতিক্রম করে। প্রথম ট্রেনের দৈর্ঘ্য এত মিটার হলে দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য কত? তাহলে দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্যটা আমরা এক্স মিটার ধরলাম, তাহলে এখানে আমরা টোটাল ডিস্টেন্স কী হয়ে যাবে, টোটাল ডিস্টেন্স হয়ে যাবে আমাদের দুটো ট্রেনের যোগফল, তাহলে একটা তো 125 মিটার আছে আর একটা হচ্ছে আমাদের এক্স মিটার। আর স্পিড কি বলা আছে, পরস্পরকে একই দিকে বলা আছে, তাহলে একই দিকে এর আগেও এরকম একটা অঙ্ক ছিল, একই দিকে গেলে কি হয় রিলেটিভ স্পিডটা মাইনাস করতে হয়, তাহলে 40 থেকে 22 মাইনাস করলে কত হবে 18 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে এখানে রিলেটিভ স্পিডটা হচ্ছে কত 18 কিলোমিটার প্রতি ঘন্টা, এখানে আমরা লিখছি যে রিলেটিভ স্পিড হচ্ছে 18 কিলোমিটার প্রতি ঘন্টা, কিন্তু এখানে আমরা দেখো এইটা আমরা মিটার ধরেছি অর্থাৎ এটা এক্স মিটার ধরলাম, টাইম বলা আছে 1 মিনিট, তাহলে এই 1 মিনিট এটাকে আমরা সেকেন্ডে আনবো, আর এটাও আমাদের মিটারে বলা আছে, উত্তর যেহেতু মিটারে চেয়েছে তাহলে সব আমরা মিটার পার সেকেন্ডেই নিয়ে আসবো, তাহলে এটা 18 কিমি প্রতি ঘন্টা পেলাম আমরা, এই 22 কিলোমিটার প্রতি ঘন্টা থেকে 40 কিলোমিটার থেকে 22 মাইনাস করলে 18 কিলোমিটার প্রতি ঘন্টা হয়, এটাকে মিটার পার সেকেন্ড আনতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হয়, তাহলে এই 18 কাটা গেল সমান হচ্ছে 5 মিটার প্রতি সেকেন্ড, তাহলে রিলেটিভ স্পিডটা হচ্ছে 5 মিটার প্রতি সেকেন্ড। তাহলে এখানে এবার টাইম বলা আছে, তাহলে টাইম ইকুয়াল টু কী হয়, টাইম ইকুয়াল টু হচ্ছে দূরত্ব বাই গতিবেগ, তাহলে এখানে টোটাল দূরত্বটা কত 125 প্লাস এক্স বাই স্পিডটা কত আছে 5 মিটার প্রতি সেকেন্ড, এটা ইকুয়াল টু হচ্ছে টাইম 1 মিনিট সমান কত, এটা যখন মিটার প্রতি সেকেন্ডে আছে তখন আমাদের এটাকে মিনিটটাকে সেকেন্ডে আনতে হবে, তাহলে 1 মিনিট সমান হচ্ছে 60 সেকেন্ড, তাহলে 125 প্লাস
এই এক্স আর এই কোনাকুনি গুণ হয়ে যাবে, তাহলে 5-এর সাথে 60 গুণ করলে হবে 300, তাহলে এক্স ইকুয়াল টু কত হবে, তাহলে এখানে 300 প্লাস 125টা এদিকে মাইনাস 125 হবে, তাহলে এটাকে মাইনাস করলে কত হবে 75 অর্থাৎ 175। ঠিক আছে, তাহলে এখানে আমাদের দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য এক্স মিটার ধরেছি আর এক্সের ভ্যালু আমরা 175 পেলাম। এরপর নেক্সট কোশ্চেন, একটি বাক্সে 1 টাকা 50 পয়সা 25 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত 1:2:3 হলে বাক্সে মোট এত টাকা থাকলে মোট কতগুলি মুদ্রা আছে। তাহলে এদিকে হচ্ছে 1 টাকা, টাকার অনুপাতটা লিখব, তারপর হচ্ছে 50 পয়সা, তারপর হচ্ছে 25 পয়সা। এবার এখানে আমরা মুদ্রা অর্থাৎ কয়েন রেশিও আমরা লিখব যে 1:2:4। এবার আমাদের কি বের করতে হবে, এখানে টাকা বের করতে হবে। ঠিক আছে, টাকা বের করতে হবে। তাহলে এখানে টাকা যদি বের করি, টাকার রেশিও অর্থাৎ প্রাইস রেশিও, 1 টাকার একটা কয়েন যদি থাকে তাহলে ক টাকা হয়, 1 টাকা হয়। তাহলে এই 1-এর সাথে আমরা কি করলাম, এই 1টাকে গুণ করলাম। একই রকমভাবে 50 পয়সার দুটো কয়েন আছে, তাহলে 50 পয়সাকে 2 দিয়ে গুণ করলে কত হবে 100 পয়সা। 100 পয়সা সমান কত, 1 টাকা। এগুলো আমরা টাকাতে প্রতিটাকে কনভার্ট করছি। 25 পয়সা আছে, 4টা আছে কয়েন, তাহলে 25 পয়সার 4টা কয়েনে কত হয়, 100 পয়সা হয়। 100 পয়সা মানে কত, 1 টাকা। তাহলে টোটাল প্রাইজের রেশিওটা কত পেলাম, টাকার অনুপাতটা 1 টাকা 1 টাকা 1 টাকা, অর্থাৎ টোটাল হচ্ছে 3 ইউনিট টাকা। কিন্তু এখানে বলা আছে না মোট 393 টাকা। তাহলে 3 ইউনিটের ভ্যালু কত, এই 3 ইউনিটের ভ্যালু হচ্ছে 393। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত, তাহলে এদিকে 1 3 3 9 131। তাহলে মোট কতগুলি মুদ্রা আছে, তাহলে এখানে আমাদের মুদ্রার সংখ্যা চেয়েছে, তাহলে মুদ্রা চেয়েছে, তাহলে মুদ্রার এটা আমাদের রেশিও, কয়েন রেশিও। তাহলে 2 1 3 4 3 7, অর্থাৎ টোটাল হচ্ছে 7 ইউনিট মুদ্রা আছে। তাহলে এখানে 1 ইউনিটের ভ্যালু এত হলে 7 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে 7-এর সাথে গুণ করে দাও। তাহলে 7 × 7 3 7 21 1, 7 × 7 আর 9 917। তাহলে এখানে মোট কতগুলি মুদ্রা আছে, 917টি কিন্তু মুদ্রা আছে, যেটা অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো এটাই আমাদের শেষ কোশ্চেন ছিল। তো আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।